হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব ও ফলাফল নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, অর্থাৎ নোটস পত্র থেকে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে এবং ক্লাস করবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো এই দুটো নাম্বার তোমাদের বলে রাখি যে দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি নাম্বার হলো 6295916282। এছাড়া তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599। ঠিক আছে, তো কেবলমাত্র 599 পে করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে পুরো 6 মাসের কোর্সটা রয়েছে সেই 6 মাসের কোর্সটা আমাদের কাছ থেকে একবারেই পারচেস করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় কি, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব নিয়ে বা ফলাফল কি হয়েছিল তা নিয়ে। তো এর আগের ক্লাসে আমরা পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদির আমন্ত্রণে সাড়া দিয়ে হচ্ছে যে বাবর ভারতবর্ষ আক্রমণ করেন এবং এর ফলে উভয়ের মধ্যে অর্থাৎ দিল্লির সালতানের যে শাসক ছিলেন ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে যে যুদ্ধ হয়েছিল পানিপথের প্রান্তরে, তাই কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এবং এই যুদ্ধটা কবে হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। তো এই যুদ্ধে কে জয়লাভ করেছিল? এই যুদ্ধে জয়লাভ করেছিলেন বাবর এবং পরাজিত হয়েছিল ইব্রাহিম লোদি। ঠিক আছে, তো বাবর যে যুদ্ধে জয়লাভ করেছিল অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধের এই যে ফলাফল হয়েছিল, এই ফলাফলের গুরুত্ব কি? এই ফলাফলের গুরুত্বের ক্ষেত্রে বলা যায় যে ভারত ইতিহাসে পানিপথের এই যে যুদ্ধ, এই যুদ্ধের গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, অর্থাৎ এই যুদ্ধের মাধ্যমে বলা যায় যে ভারতবর্ষের এক নতুন যুগের সূচনা হয়। ঠিক আছে, যেমন প্রথমত বলা যায় যে এই যুদ্ধের ফলে লোদি সাম্রাজ্যের অবসান ঘটে, অর্থাৎ লোদি সাম্রাজ্য বিশেষত সুলতানি সাম্রাজ্য অর্থাৎ 1206 খ্রিস্টাব্দ থেকে সেই দাস বংশ, তুগলক বংশ, তারপরে খলজি বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ, এই যে বংশগুলো দিল্লি সুলতানি সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনা করেছিল এত বছর ধরে, অর্থাৎ প্রায় 300 বছর ধরে এই যে দিল্লি সুলতানি সাম্রাজ্য, এই সুলতানি সাম্রাজ্যের পতন ঘটেছিল, বিশেষত লোদি সাম্রাজ্যের কি হয়েছিল? পতন ঘটেছিল। ঠিক আছে, অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে ভারতবর্ষে যে সুলতানি সাম্রাজ্যের বা মুসলিম সাম্রাজ্যের সূচনা ঘটেছিল, সেই দিল্লি সুলতানি সাম্রাজ্যের কি হয়েছিল? পতন ঘটেছিল। ঠিক আছে, এই জন্য ডক্টর ত্রিপাঠী বলেন যে পানিপথের যুদ্ধ সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে এই যুদ্ধ ছিল এক চূড়ান্ত ক্ষমতার নির্ণায়ক যুদ্ধ। ঠিক আছে, অর্থাৎ এক শক্তির হাত থেকে ক্ষমতা অন্য শক্তির হাতে চলে যায়, অর্থাৎ এই যুদ্ধ হলো কি চূড়ান্ত ক্ষমতার নির্ণায়ক যুদ্ধ। ঠিক আছে, দ্বিতীয়ত বলা যায় যে পানিপথের যুদ্ধ জয়ের ফলে বাবরের কাছে আগ্রা ও দিল্লির পথ খুলে যায় এবং ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপনের প্রথম ধাপ কি হয়? সম্পন্ন হয়। তো দিল্লির সুলতানি সাম্রাজ্য দিল্লি ও আগ্রা সহ ক্ষুদ্র অঞ্চল নিয়ে সীমাবদ্ধ ছিল। ঠিক আছে, ক্ষুদ্র অঞ্চলের মধ্যেই হচ্ছে যে সীমাহীন হয়ে পড়েছিল বা দিল্লি সুলতানি সাম্রাজ্যের অস্তিত্ব টিকে পড়েছিল। এর ফলে দিল্লি সুলতানি সাম্রাজ্য যে অঞ্চলগুলির মধ্যে বিরাজমান ছিল, বিশেষত আগ্রা ও দিল্লি, কার অধীনে চলে যায়? বাবরের অধীনে চলে যায় এবং এর ফলে ভারতবর্ষের যে এই দুটো প্রধান অঞ্চল দখল করার মাধ্যমে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনার যে প্রথম ধাপ, সেই ধাপটা কিন্তু হচ্ছে যে সম্পন্ন হয়, অর্থাৎ ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের সূচনার পথ প্রশস্ত হয় এই যুদ্ধের মাধ্যমে, অর্থাৎ এই যুদ্ধে বাবরের জয়লাভের মাধ্যমে। তৃতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে বাবরের গোলন্দাজ বাহিনীর কাছে ইব্রাহিম
এর বাহিনী যে যুদ্ধ জয় করতে অক্ষম এ কথা স্পষ্ট হয়ে যায় এবং এতে বাবরের সামরিক শ্রেষ্ঠত্বও প্রমাণিত হয়। তো বাবরের কাছে ছিল আধুনিক প্রযুক্তি সম্পন্ন সামরিক বাহিনী, অর্থাৎ গোলন্দাজ বাহিনীও ছিল তার বাহিনীতে, এবং অপরদিকে ইব্রাহিমের কাছে বা ইব্রাহিমের যে সামরিক বাহিনী ছিল সেটা বিশাল আকারে হলেও ইব্রাহিম লোদি কিন্তু পরাজিত হয়েছিল। তো এর ফলে একদিকে যেমন ইব্রাহিম লোদির অদক্ষতা এবং হলো হচ্ছে যে বা বলা যায় যে তার যে দুর্বলতা ফাঁকাশ হয়ে যায়, অন্যদিকে বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব অর্থাৎ তার দক্ষতা এবং রণকৌশল সম্পর্ক কি হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ তার যোগ্যতা প্রমাণিত হয়ে যায়। এবং ইব্রাহিমের যে গোলন্দাজ বাহিনী, সেই গোলন্দাজ বাহিনীর তুলনায় ভারতবর্ষের বিশেষত দিল্লি সুলতানির যে সামরিক বাহিনী সেটা কতটা পিছিয়ে রয়েছে তাও কিন্তু প্রমাণিত হয়ে যায়, কেননা তাদের কাছে ছিল আধুনিক প্রযুক্তি আর ইব্রাহিমের বাহিনীর কাছে কিন্তু সেই আধুনিক হচ্ছে যে প্রযুক্তিও ছিল না। ঠিক আছে, তারপরে বলা যায় যে ঐতিহাসিক জন রিচার্ডস এর মতে তিনি বলেছেন যে পানিপথের প্রথম যুদ্ধে জয়ের পর বাবরের ভারতের যে ধন সম্পদ নিয়ে নাদির শাহ হোক বা তৈমুর লংয়ের মতো ভারত ত্যাগ করেনি, অপরন্তু ভারতে ভূমিভাগ বা সমৃদ্ধশালী নগরগুলিকে একত্রিত করে শাসন করার কি করেন, সংকল্প নেন। তো বাবর কিন্তু নাদির শাহ বা তৈমুর লং যারা ভারতবর্ষে একাধিকবার অভিযান প্রেরণ করেছিলেন এবং ভারতের ধন সম্পদ নিয়ে তারা কিন্তু পলায়ন করেছিলেন। তো বাবর তেমনটা না করে বাবর কিন্তু ভারতবর্ষের শাসন করেন, বিশেষত ভূমিভাগ করেন এবং সমৃদ্ধশালী নগরগুলোকে একত্রিত করে সাম্রাজ্য সংগঠন করার সংকল্প নেন। এর মাধ্যমে ভারতে কি হয়ে যায়, মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। তো সুতরাং বলা যায় যে ভারত ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম, কেননা এই যুদ্ধের মাধ্যমে ভারতে দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হয়, অর্থাৎ এক নবযুগের সূচনা হয়। তো এই ক্ষেত্রে বলা যায় যে পানিপথের গুরুত্বের যে যুদ্ধ, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তো আজকের ক্লাস এতটা, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।